এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসো। রিদিতা প্রথমে সংকোচ বোধ করলো। আরিয়ান বাইক স্টার্ট দিতে সে তার 2 হাত দিয়ে পেছন দিক থেকে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে নিজের থুতনি ঠেকালো। রিদিতার গভীর স্পর্শ পেয়ে আরিয়ানের শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। পরক্ষণেই এক অদ্ভুত ভালো লাগা আর অজস্র অনুভূতির সাগরে ডুবে গেল তার দেহ মন। এদিকে বাইক ছুটে চলল তার নিজস্ব গতিতে। কালো রঙের বাইকটা শহরের ব্যস্ত রাস্তা ধরে একটানা ছুটে চলেছে। আশেপাশে অনেক যানবাহন বলে পুরোপুরি স্পিডটা তুলতে পারছে না আরিয়ান। তার আজকে রিদিতাকে দিয়ে পঙ্খিরাজের মতো ছুটে বেড়াতে ইচ্ছে করছে। রিদিতা তখনও একইভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে বসে আছে। কখনো এভাবে কারো পেছনে বাইকে ওঠেনি বলে তার বেশ ভয় করছে। বাইকটা হাইওয়েতে আসতে ফাঁকা রাস্তায় বাইকের স্পিড তুঙ্গে তুলে দিল আরিয়ান। রিদিতা ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিয়ানকে। তার পিঠে নিজের মুখ লুকালো। চওড়া হেসে আরিয়ান বলল, ভয় নেই দিদি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। জাস্ট এভাবে শক্ত করে জড়িয়ে ধরে রেখো আমায়। রিদিতা ভয় মাখা কণ্ঠে বলল, বাইক আস্তে চালাও আরিয়ান, পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আরিয়ান কিছু বলতে নেবে তার আগেই বাইকের লুকিং গ্লাসে চোখ আটকে গেল তার। রিদিতার বাদামি লম্বা চুলগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে উড়াউড়ি করছে। চোখে মুখে সেগুলো বারবার পড়ে রিদিতাকে বিরক্ত করছে। অথচ আরিয়ানের বিমুগ্ধ দৃষ্টি সেদিক থেকে সরতেই চাচ্ছে না। ইচ্ছে করছে চুলগুলোকে নিজের হাতে কানের পিঠে গুজে দেওয়ার, কিন্তু সেই অবস্থা আপাতত নেই বলে ইচ্ছেটাকে মাটি চাপা দিতে হলো তার। আবারও ড্রাইভিং করায় মনোযোগ দিল সে। তোমাকে হেলমেট কেন দেইনি জানো রিদি? কেন? যাতে তোমার ওই উড়ন্ত চুলগুলো নিজ চোখে দেখতে পেয়ে আমি উপভোগ করতে পারি। আর এতে আমি যদি অ্যাক্সিডেন্ট করে আঘাত পাই? আমি থাকতে তোমার এক বিন্দু পরিমাণ ক্ষতিও হবে না। এতটা আত্মবিশ্বাস? ভীষণ। তারপর একটু থেমে আরিয়ান আবার বলতে লাগলো, জানো রিদি, তোমার স্পর্শ আর তোমার চুল আমাকে ভীষণভাবে বিরক্ত করছে। বারবার নিজের নিয়ন্ত্রণ হারাতে হারাতে বেঁচে যাচ্ছি আমি। রিদিতা আটকে উঠে বলল, কি বলছো এসব? তোমার বাইকের পেছনে যেহেতু বসেছি তাই আমার স্পর্শ তো লাগবেই। তাছাড়া আমার চুল বাতাসের ঝাপটায় এভাবে সামনে চলে আসলে আমি কি করব? তুমি বরং সাবধানে বাইক চালাও, আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে না। আরিয়ান মৃদু হেসে বলল, ভয় নেই, তুমি থাকতে আমার কোনো ভয় নেই রিদি। রিদিতা হেসে মনে মনে আওড়ালো, পাগল ছেলে। শহরতলি ছাড়িয়ে কিছুটা মুক্ত ও প্রাকৃতিক অভয়ারণ্যে চলে এলো আরিয়ান ও রিদিতা। আরিয়ান তখন সর্বোচ্চ স্পিডে পুরোদমে বাইক চালিয়ে যাচ্ছে। রিদিতার এখন আর ভয় করছে না। সে আরিয়ানকে জড়িয়ে ধরে মাথা উঁচু করে শীতল ও প্রাকৃতিক বাতাসের তীব্রতা অনুভব করছে। আরিয়ানের গায়ের মিষ্টি সুঘ্রাণের সাথে সাথে বাংলার মনোমুগ্ধকর প্রকৃতি তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। তার আজ গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা। রিদিতার সাথে গলা মেলালো আরিয়ান। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। ফুচকা খেতে গিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে রিদিতার। ফুচকাতে ঝালের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেছে। ঝালে উফ আ করছে রিদিতা। আরিয়ান ব্যস্ত হয়ে গিয়ে তাকে দ্রুত ঠান্ডা বানিয়ে খাওয়ালো। রিদিতা দ্রুত সেটা ঢকঢক করে খেয়ে বলল, এই খাবারে এত ঝাল কেন? আরিয়ান অষ্টম আশ্চর্য দেখার মতো অবাক হয়ে বলল, আমি তো জানতাম মেয়েরা ফুচকার জন্য পাগল থাকে, আর ঝাল বেশি হলে তো কথাই নেই। আর সেখানে তুমি এই কথা বলছো? ফুচকা আগে কখনো খাওনি? রিদিতা আরো কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়িয়ে বলল, আমি এই প্রথম ফুচকা খেলাম, এটা খুব স্পাইসি। কানাডাতে এই খাবার কখনো খাইনি, আর আমি বেশি ঝাল খেতে পারি না। খাবারে সব সময় কম ঝাল খেয়ে অভ্যাস আমার। কানাডিয়ান ফুডে মশলা জাতীয় খাবার খুব কম থাকে।
আরিয়ান কয়েক পলক হৃদিতার দিকে তাকিয়ে বলল, সরি, আমি তোমার এই দিকটা সম্পর্কে খেয়াল রাখতে পারিনি। আমার তোমার সুবিধা অসুবিধা সম্পর্কে জানা উচিত ছিল। শাড়িটা পরতেও নিশ্চয়ই তোমার ভীষণ অস্বস্তি হয়েছে। হৃদিতা মিষ্টি হাসি দিয়ে বলল, ইটস ওকে আরিয়ান, এই সামান্য ব্যাপারের জন্য তোমাকে সরি বলতে হবে না। তাছাড়া সব জাতীয় খাবারের টেস্ট থাকা জরুরি। আর শাড়ি পরতে আমার মোটেও অসুবিধা হয়নি। প্রথম পরেছি বলে কিছুটা অস্বস্তি হলেও তোমার মুখের ওই হাসি আর মুগ্ধ দৃষ্টি আমাকে এর চেয়েও 1000 গুণ বেশি কিছু উপহার দিয়েছে। ভালো লাগা, ভালোবাসা, সব কিছু। আরিয়ান ফুচকার বিল পে করে হৃদিতার হাতে ধরিয়ে বাইকে উঠতে উঠতে বলল, আজকে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো। ঢাকার বিখ্যাত সব খাবারগুলো টেস্ট করাবো। কতগুলো বছর পর নিজের মাতৃভূমিতে এসেছো তুমি। মাতৃভূমির রূপ আর গুণ অবলোকন করে দেখতে হবে তো। হৃদিতা আরিয়ানের পেছনে বসে তাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, সেটা তো অবশ্যই। আর সেটা যদি হয় প্রিয় মানুষটির সাথে, তাহলে তো আনন্দ বহু গুণ বেড়ে যাবে। কালো রঙের বাইকটা আবার ছুটে চলল শহরের বুক চিরে। তাতে দুজন প্রেমী যুগল মুক্ত হয়ে এবং আনন্দচিত্তে নিজেদের সুখ এবং শান্তির মুহূর্তগুলো পার করছে। রৌদ্রোজ্জ্বল ও গমগমে আকাশটা হঠাৎ যেন গর্জন করে ডেকে উঠল। উষ্ণ বাতাসের বিপরীতে বইতে লাগলো শীতল সমীরণ। আবছা অন্ধকারযুক্ত আকাশে মেঘের গুরুম গুরুম ডাকও শোনা যাচ্ছে বারংবার। একটা টং দোকানের সামনের বেঞ্চিতে বসে শাড়ি দিয়ে নিজেকে আগাগোড়া ঢেকে নিচ্ছে হৃদিতা। তার বেশ শীত শীত অনুভূত হচ্ছে। আজ সারাটা বিকেল আর পুরোটা সন্ধ্যা পুরান ঢাকার সর্বত্র ঘুরে বেরিয়েছে সে আর আরিয়ান। কাছাকাছি ঐতিহ্যবাহী সকল জায়গাতে আরিয়ান নিয়ে গিয়েছে হৃদিতাকে। এছাড়া ঢাকার আরও কিছু দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছে তারা দুজনে মিলে। কোনো দামি রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেলে নয়, বরং নিজের দেশের সংস্কৃতির সাথে জড়িত জায়গাগুলোতে নিজের প্রিয়তমাকে নিয়ে ঘুরেছে আরিয়ান। আভিজাত্যময় কৃত্রিম জায়গাগুলোতে সুখ পাওয়া গেলেও মনে তৃপ্তি আর শান্তি পাওয়া যায় না। সেটা বহুকাল থেকেই আরিয়ান আর হৃদিতা উপলব্ধি করে এসেছে। আরিয়ান মাটির পেয়ালায় ধোয়া ওঠা 2 কাপ মালাই চা নিয়ে হৃদিতার সামনে এসে দাঁড়ালো। ডান হাতটা দিয়ে হৃদিতার দিকে একটা পেয়ালা বাড়িয়ে দিতেই হৃদিতা কাঁপা কাঁপা হাতে সেটা নিল। সেটা দেখে আরিয়ান তার পাশে বসতে বসতে ভ্রুকুচকে বলল, তোমার কি ঠান্ডা লাগছে রিদি? ধোয়া ওঠা চায়ের পেয়ালাতে ফু দিতে দিতে হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিয়ান কি করবে বুঝতে না পেরে হঠাৎ চায়ের পেয়ালাটা বেঞ্চের একপাশে রেখে 2 হাতে শক্ত করে হৃদিতাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। কি করছো কি আরিয়ান? এখানে অনেক মানুষ আছে, সবাই দেখলে কি ভাববে? আরিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যার যা ইচ্ছে ভাবুক, আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, তাতে কারো বাপের কি? হৃদিতা কিছু বলতে গিয়েও ঠোঁট প্রসারিত করে হেসে দিয়ে আরিয়ানের বুকে মৃদু একটা চাপড় দিল। আরিয়ানের দেহের উষ্ণতা আর সুগন্ধির সাথে লেপ্তে থাকা ঘামের গন্ধে হৃদিতা কেমন অদ্ভুত একটা নেশার ঘরে চলে গেল যেন। মাথোয়ারা হয়ে গেল তার দেহ মন। নাসিকা রন্ধ্র দিয়ে এই ঘ্রাণ তার হৃৎপিণ্ড থেকে ফুসফুস অবধি চলে গেল মুহূর্তেই। তার শীতল হয়ে থাকা শরীরটা মুহূর্তেই উষ্ণতায় চনমনিয়ে উঠল। আরিয়ানের বুকে এবং বাহুডোরে আবদ্ধ থেকে হৃদিতা অস্পষ্ট স্বরে বলে উঠল, রাত হয়ে যাচ্ছে আরিয়ান, আমাদের বাসায় ফিরতে হবে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতাকে উঠিয়ে নিয়ে চটপট কণ্ঠে বলল, তাড়াতাড়ি চাটা শেষ করো, চা শেষ করেই বাড়ি ফিরবো আমরা। বলে নিজের পেয়ালাটা হাতে নিতেই হঠাৎ হৃদিতার দিকে চোখ আটকে গেল আরিয়ানের। হৃদিতা সবেমাত্র মাটির পেয়ালায় একটা চুমুক দিয়েছে। কি ভেবে যেন আরিয়ান হৃদিতার পেয়ালাটা তার হাত থেকে নিয়ে নিল। তারপর হৃদিতার পেয়ালায় যে স্থানটিতে ঠোঁট জোড়া দিয়ে স্পর্শ করেছিল ঠিক সেই স্থানটাই আরিয়ান নিজের ঠোঁট জোড়া স্পর্শ করালো। হৃদিতা কিছুক্ষণ অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলেও পরক্ষণে লজ্জায় তার শুভ্র গাল দুটো মুহূর্তে লালচে বর্ণ ধারণ করলো। কান দিয়ে গরম ধোঁয়া উঠতে লাগলো যেন। শহরতলি থেকে অনেকটা দূরে গ্রামীণ পরিবেশের মতো একটা এলাকার রিসর্টে বর্তমানে অবস্থান করছে আরিয়ান ও হৃদিতা। মূলত শহর থেকে আগত ক্লান্ত ও জরুরি প্রয়োজনে আগত ব্যস্ত মানুষদের সাময়িক বিশ্রাম অথবা রাত যাপনের জন্য এই রিসর্ট তৈরি করা হয়েছে। আকাশ জুড়ে ঝুম বৃষ্টি নেমে পড়েছে। কিছুক্ষণ পর পর প্রবলভাবে মেঘেদের হুঙ্কার আর বজ্রপাতের ধ্বনি শোনা যাচ্ছে। গাছপালা ও প্রকৃতি যেন বৃষ্টিস্নাত হয়ে উপভোগ করছে তমসাচ্ছন্ন এই বাড়িধারা।
রিসর্টের ডান পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করে এসবই ভেবে চলেছে আরিয়ান। রিদিতা বাড়ি ফেরার কথা বলতেই আরিয়ানেরও হঠাৎ বাড়ি ফেরার কথা মনে পড়েছিল। রিদিতার সাথে সুখ ও শান্তিময় মুহূর্তগুলো পার করতে করতে বাড়ি ফেরার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। তার কিছুক্ষণ পরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া থেকে শুরু করে আকাশ বাতাস ভারী হয়ে মুষলধারে ঝুম বৃষ্টি শুরু হলো। এই অবস্থায় কিছুতেই বাইক রাইডিং করে এতদূর পাড়ি দিয়ে বাড়ি ফেরা সম্ভব ছিল না। তাই আশেপাশের স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে আশ্রয় হিসেবে এই রিসর্টটাকে বেছে নিয়েছে আরিয়ান ও হৃদিতা। বৃষ্টির গতিবেগ পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছিল এই রাতে আর বাড়ি ফেরা সম্ভব হবে না। রিসর্ট এবং ম্যানেজারের কাছে অবশ্য বাধ্য হয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিতে হয়েছে তাদের, নতুবা রাত্রি যাপনের জন্য কিছুতেই অবিবাহিত দুজন নারী পুরুষকে অনেকটা গ্রামাঞ্চলের মতো এলাকায় এই রিসর্টে থাকতে দেওয়া যেত না। আরিয়ান ও হৃদিতা জানে তাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অপরিচিত অচেনা মানুষগুলোকে তারা সেটা বিশ্বাস করাতো কি করে? হঠাৎই কাঁধে কোমল কোনো কিছুর স্পর্শ টের পেয়ে হাত দুটো খুলে পেছন ফিরে তাকালো আরিয়ান। মুহূর্তেই আধ ভেজা যুবুথুবু হৃদিতাকে চোখে পড়লো তার। বাইক নিয়ে রিসর্ট পর্যন্ত আস্তে আস্তে সে আর হৃদিতা অনেকটাই ভিজে গিয়েছে। ম্যানেজারকে বলে তাদের জন্য ওয়ান টাইম ইউজ করার জন্য কাপড়ের ব্যবস্থা করতে বলেছে আরিয়ান, কিন্তু সেটা এখনও এসে পৌঁছায়নি। হঠাৎ হৃদিতার আগমনে মিষ্টি একটা গান মনে পড়ে গেল আরিয়ানের। করেই ক্রমাগত হাঁচির শব্দে সম্মিত ফিরে এলো আরিয়ানের। হৃদিতার দুই হাতে মুখ ধরে ক্রমাগত হাঁচি দিয়ে যাচ্ছে। আরিয়ান দ্রুত হৃদিতার দিকে এগিয়ে এসে ব্যস্ত হয়ে অস্থির কণ্ঠে বলল, আর ইউ ওকে রিদি? হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে নেবে তখনই আরও দুটো হাঁচি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে। সেটা দেখে আরিয়ান আরও উদ্বিগ্ন হয়ে বলল, মায়ের কাছে থেকে শুনেছি তোমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, জ্বর এসে পড়ে। সেখানে আজকে অনেকক্ষণ ঠান্ডা বাতাসের মধ্যে থেকেছো তুমি, তার উপর আবার বৃষ্টিতে ভিজতে হলো। তোমার জ্বর এসে পড়তে পারে, সবই আমার দোষে হয়েছে। আহত কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল আরিয়ান। হৃদিতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ওসব কিছু হবে না, আর হলেও কোনো ব্যাপার না। তুমি আছো তো আমাকে সামলে নেবার জন্য। বাহ, এতটা বিশ্বাস আমার প্রতি? নিজের থেকেও বেশি। হৃদিতার মাদকতাময় নেশালো কণ্ঠ ও সাথে সম্মোহনী চাহনিতে আরিয়ান প্রচণ্ড অবাক হয়ে গেল। সেই সাথে নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করল সে, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। এই পরিবর্তন মোটেও এই পরিস্থিতির জন্য সুবিধাজনক নয়। অনেক কষ্টে নিজের উপচে পড়া অনুভূতিগুলোকে ধামাচাপা দিয়ে স্বাভাবিক হলো সে। দরজা দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, ম্যানেজারকে কতবার করে বললাম তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে যাওয়ার জন্য, অথচ দেখো এখনও কোনো খবর নেই। তোমার ঠান্ডা লেগে গেলে তো মুশকিল হয়ে যাবে। হৃদিতার শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল, এই বৃষ্টির রাতে গ্রামীণ পরিবেশের মতো একটা জায়গায় কাপড় ম্যানেজ করা মোটেও সহজ কাজ নয়। এসব ব্যাপার বাদ দাও, চলো আজকে দুজনে মিলে বৃষ্টি বিলাস করি। আরিয়ান চোখ বড় বড় করে বলল, পাগল হয়ে গেছো তুমি দিদি? এমনিতেই হাঁচি দিতে দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার কিনা বলছো বৃষ্টিতে ভিজবে। হৃদিতা নাছোড়বান্দা হয়ে বলল, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না আরিয়ান, আজকে তোমাকে শুধু আমার কথা শুনতে হবে। হৃদিতার পাগলামি ও জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে আরিয়ানকে তার সাথে বৃষ্টিতে ভিজতে হলো। রিসর্টের বাইরে বাগানের মতো বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে। সেই বাগানে বৃষ্টি স্নাত গোলাপ, বেলি, গন্ধরাজ ও হাসনাহেনার একত্রিত মাতোয়ারা গন্ধে বৃষ্টির ছন্দপতন হয়। বৃষ্টির ছন্দময় পতন যেন দ্বিগুণ সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। হৃদিতা মনের সুখে দুই হাতে বৃষ্টির পানি ছাড়তে ছাড়তে উৎফুল্ল চিত্তে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টির পানি দিয়ে তার নেভি ব্লু রঙের পাতলা জর্জেটের শাড়িটা শরীরের সাথে লেপ্টে গিয়েছে, সেই সাথে কোমরের একাংশ উন্মুক্ত হয়ে গিয়েছে। হৃদিতার এসব দিকে খেয়াল না থাকলেও একজোড়া পলকহীন সম্মোহিনী মায়াযুক্ত গোল লাগানো নেশাক্ত দৃষ্টি তাকে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। নিজের মধ্যে চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতি ও উত্তেজনার পাড়াপাড়ে যেন তুমুল জলোচ্ছ্বাসের সূত্রপাত হয়েছে আরিয়ানের হৃদয় ও মন জুড়ে। সে হাজার চেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একাকী বৃষ্টিবিলাস করতে থাকার হৃদিতাকে সে মুগ্ধ ও সম্মোহিনী নয়নে অনেকবার দেখেছে,
কিন্তু হৃদিতার সাথে নিজেকে এই অবস্থায় বৃষ্টিবিলাসে পর্যবেক্ষণ করে এক রোমাঞ্চকর অনুভূতির জগতে পৌঁছে গেল যেন। তার মন কাঁপিয়ে হৃদিতাকে কল্পনা করে বেরিয়ে এলো গানের এক মিষ্টি সুর। তবে মুখে সেটা উচ্চারিত না করে মনে মনে গানটা বাজতে লাগলো তার। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে, সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। চরম উত্তেজনাময় অজস্র অনুভূতির আঘাতে একসময় স্থির থাকতে না পেরে হৃদিতাকে একটানে নিজের দিকে ঘুরিয়ে তার উন্মুক্ত কোমল ও ফর্সা কোমরের একাংশে নিজের বলিষ্ঠ হাত স্পর্শ করালো আরিয়ান। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শিহরণে কেঁপে উঠল হৃদিতা। সেই সাথে হৃদিতা হুমড়ি খেয়ে আরিয়ানের বুকের মধ্যে পতিত হলো। ধীরে ধীরে মাথা উঁচু করে আরিয়ানের চোখে চোখ রাখতে গিয়ে আবারও কেঁপে উঠল হৃদিতা। ওই গভীর সম্মোহিনী ও নেশাযুক্ত চোখে চোখ আটকে রাখার সাহস বেশিক্ষণ রইল না হৃদিতার। আরিয়ান হৃদিতা চিবুক ধরে তার দিকে মুখ ফেরালো। দুজন দুজনার দিকে মুহূর্তের পর মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ এক নেশাক্ত ভালোবাসাময় উষ্ণতম অনুভূতি। দুজন দুজনার অস্বাভাবিক হৃদস্পন্দন তীব্র বৃষ্টির রেণিঝিনির শব্দের মাঝেও স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। দুজনের মাঝে তীব্র ও প্রখর অনুভূতিগুলো সূক্ষ্মভাবে নাড়া দিয়ে উঠছে। আরিয়ান হৃদিতার মুখের সামনে আসা ভেজা চুলগুলোকে সন্তর্পণে কানের পিঠে গুঁজে দিল। বৃষ্টির অজস্র ফোঁটায় মুক্তোর মতো জলরাশি গড়িয়ে পড়ছে দুজনের চেহারা এবং শরীর জুড়ে। সেদিকে অনিমেষ তাকিয়ে থেকে দুজন দুজনকে মুগ্ধতার আদলে নতুন রূপে আবিষ্কার করলো। তারপরে আরিয়ানের চোখ গেল হৃদিতার ঠোঁটের ডান কোণের নিচে থাকা লালচে তিলটার দিকে। আরিয়ান অতি শান্তভাবে নিজের অধর ছোঁয়ালো সেখানে। মুহূর্তেই কেঁপে উঠল হৃদিতা। তার দেহের সাথে সাথে পাতলা গোলাপি ঠোঁটজোড়া থরথর করে কাঁপছিল। সেদিকে চোখ পড়তেই আরো বেসামাল হয়ে উঠল আরিয়ান। সম্মোহিনী ভাবে নিজের লালচে পুরুষালী ঠোঁটজোড়া হৃদিতার কোমল ও গোলাপি ঠোঁটজোড়ার কাছে নিতেই বিকট শব্দে বজ্রপাত হলো কোথাও। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেল আরিয়ান। হৃদিতা ভয়ে মুখ লুকালো আরিয়ানের প্রশস্ত বুকে। আরিয়ান দু হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। তারপর মৃদু কণ্ঠে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই রিদি। তারপর হৃদিতাকে সামনে এনে চুলগুলো ডান হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে আরিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি রিদি। সরি কেন? তোমাকে দেওয়া আমার স্পর্শগুলো অনাকাঙ্ক্ষিত ছিল। আমি এখনই তোমাকে এভাবে স্পর্শ করতে চাইনি। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে নিজের বেসামাল অনুভূতিগুলোকে সামাল দিতে ব্যর্থ হওয়ায়। বাকিটুকু না বলে থেমে গেল আরিয়ান। হৃদিতা এখনো ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান হৃদিতার নরম দুগালে দুই হাত রেখে কোমল কণ্ঠে বলল, আমার ছোঁয়াগুলো মোটেও অপ্রীতিকর ছিল না রিদি। প্রত্যেকটা ছোঁয়া ভালোবাসা ও তীব্র আসক্তিময় ছিল, যা শুধুমাত্র তোমার জন্যই এই হৃদয় জুড়ে বহুকাল ধরে বরাদ্দ। হৃদিতা কিছু না বলে আরিয়ানের দুই হাতের ওপর নিজের দুই হাত রাখলো। কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতা বলল, আমিও কেমন যেন এক তীব্র মোহহীন জগতে চলে গিয়েছিলাম। তোমার ভালোবাসা মিশ্রিত নেশাযুক্ত ওই সম্মোহীন চোখ জোড়া আমাকে সম্পূর্ণরূপে অক্ষম করে তুলেছিল। আমি কিছু বলা বা করার অবস্থায় ছিলাম না, আর তোমার স্পর্শগুলোও আমার অপ্রীতিকর লাগেনি। প্রেমিক পুরুষ যখন ভালোবাসাময় হাতছানিতে কাছে ডেকে নেয়, তখন সেখানে নোংরা কোনো উদ্দেশ্য থাকে না। তবে হ্যাঁ, এটা তুমি অবশ্যই ঠিক বলেছ, একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলেও সেটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্রভাবে প্রয়োগ করা উচিত। বাবা আমাকে ছোটবেলায় একটা কথা বলেছিলেন জানো রিদি? কি কথা আরিয়ান? নারীর দেহ স্পর্শ করার আগে তার মন স্পর্শ করতে হয়। আমি কি তোমার মন স্পর্শ করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর কি তোমার অজানা? তবু তোমার মুখ থেকে শুনতে চাই। আমার চোখের ভাষা বুঝে নাও, তাহলে বুঝতে পারবে সেখানে এক আকাশ পরিমাণ ভালোবাসা পুঞ্জীভূত হয়ে রয়েছে তোমার প্রতি। তুমি সেই ছোট্ট থাকতেই আমার হৃদয় ও মন স্পর্শ করে ফেলেছিলে আরিয়ান।
এখন সেটা প্রচণ্ড তীব্র আকার ধারণ করেছে। হৃদিতার তীব্র ভালোবাসা ও আসক্তিময় চোখে চোখ রেখে প্রচণ্ড পুলকিত হয়ে উঠল আরিয়ানের মন। হঠাৎ আরিয়ান মজা করে বলে উঠল, এখন ছেড়ে দিয়েছি তাই বলে ভেবো না এত সহজে আমার কাছ থেকে ছাড় পেয়ে যাবে তুমি। বিয়ের পরে তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে আমি মোটেও এক মুহূর্ত সময় নেব না। আরিয়ানের এমন ঠোঁট কাটা ও লাগামহীন কথায় হৃদিতা প্রচণ্ড লজ্জা পেল। সে লাজুক হেসে আরিয়ানের বুকে দুম করে একটা কিল মেরে বলল, অসভ্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার কাছে অসভ্য। একটা কালো রঙের ট্রাউজার এবং ফুল স্লিভ ধূসর রঙের টি শার্ট পরে বিছানায় বসে রয়েছে আরিয়ান। অপরদিকে তার ঠিক কিছুটা দূরে সাদা ঢোলা সালোয়ার কামিজ পরে হৃদিতা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। শাড়ির সাথে সাথে এই সালোয়ার কামিজ পরার অভিজ্ঞতাও আজকে তার কাছে নতুন, কিন্তু প্রয়োজনের সময় যেটুকু পেয়েছে এতে সে সন্তুষ্ট। আরিয়ান এতক্ষণ ফোন ঘাঁটছিল। বাড়িতে ফোন দিয়ে তাদের অবস্থার কথা জানাবে, এটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু এখানে নেটওয়ার্ক একটুও কাজ করছে না, তাই বাধ্য হয়ে ফোনটা একপাশে রেখে হৃদিতার দিকে তাকাতে থমকে গেল আরিয়ান। সদ্য গোসল শেষে ভেজা চুলে অসম্ভব স্নিগ্ধ লাগছে হৃদিতাকে। তার কোমর অবধি লম্বা কোঁকড়ানো ব্রাউন চুলগুলো পিঠময় এবং ঘাড়ের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ধীরগতিতে হৃদিতার দিকে এগিয়ে গিয়ে সাদা তোয়ালেটা তার হাত থেকে নিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো। কি করছো আরিয়ান? তোমার চুল মুছে দিচ্ছি। সেটা তো আমিও করতে পারবো। কথা বলো না। বলেই আরিয়ান মনোযোগ সহকারে হৃদিতার চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। হঠাৎ আধভেজা সাদা কামিজের ফাঁকে হৃদিতার হালকা উন্মুক্ত ফর্সা ঘাড়, সেই সাথে সেখানে অবস্থানরত ছোট্ট একটি তিল এবং কামিজের সাথে লেপ্টে থাকা হালকা ভেজা পিঠ দেখে আবারও চোখে নেশা ধরে গেল আরিয়ানের। সাথে হৃদিতার চুলের মাতাল করা সুঘ্রাণ তাকে চরমভাবে আকৃষ্ট করতে লাগলো। সে নিজের অজান্তে হৃদিতার চুলে নিজের মুখ গুজে দিল। নিজেকে তার মাতাল আর পাগল পাগল অনুভূত হচ্ছিল। হঠাৎ হৃদিতার নড়াচড়াতে তার হুঁশ ফিরে এলো। নিজেকে মনে মনে হাজারবার তিরস্কার করলো সে। আজ কেন বারবার এতটা বেসামালা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সে? কেন নিজের মন ও হৃদয়কে কন্ট্রোল করতে পারছে না? একসময় হৃদিতাকে হালকা দূরে ঠেলে দিয়ে পেছনে ঘুরে আরিয়ান গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, এভাবে আর কখনো তুমি আমার সামনে আসবে না। সাদা পোশাক এবং ভেজা চুলে তো একদমই নয়। বিয়ের আগ পর্যন্ত যেন এভাবে তোমাকে আমার সামনে আসতে না দেখি। আরিয়ানের কথায় হৃদিতা বেশ অবাক হয়ে গেল। সেই সাথে আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠস্বর ও কথা শুনে অভিমানে হয়ে উঠল হৃদিতার হৃদয়। সে অভিমানে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। আরিয়ান সেটা বুঝতে পেরে হৃদিতার সামনে হাঁটু গেড়ে বসে কোমল কণ্ঠে বলল, তোমাকে এভাবে দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না দিদি। আমার চাপা দেওয়া রাখা অজস্র অনুভূতিগুলো চরম উত্তেজিত হয়, সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে চাই। আর আমি চাই না আমার পবিত্র অনুভূতিগুলো তোমাকে কোনো অস্বস্তিদায়ক এবং অপবিত্র অনুভূতি দিক। সেই জন্যই তোমাকে ওই কথাগুলো বললাম। আমি পবিত্র বন্ধনে তোমাকে বেঁধে সম্পূর্ণ হালালভাবে পেতে চাই। তখন নিজের সম্পূর্ণ অনুভূতি আর অধিকার তোমার উপর প্রয়োগ করলেও কোনো দ্বিধা থাকবে না। হৃদিতা এক মনে আরিয়ানের কথাগুলো শুনে যেতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার মন। ছেলে হয়েও নিজের অনুভূতিকে অপবিত্র করতে চায় না আরিয়ান। চায় না ভালোবাসার মানুষের প্রতি ন্যূনতম অসম্মানের বহিঃপ্রকাশ ঘটাতে। সম্মান ও ভালোবাসার সাথে নিজের প্রেয়সীকে নিজের করে নিতে চায় আরিয়ান। পরখ করে আরিয়ান ট্রাউজারের পকেট থেকে দুটো ছোট্ট বক্স আকৃতির জিনিস বের করলো। একটাতে ডায়মন্ডের কারুকার্য করা সুন্দর একটি লকেট এবং অপরটিতে হৃদিতার পছন্দ করা সেই দিনের আকর্ষণীয় ডায়মন্ডের রিং, যেটা আরিয়ান হৃদিতার অজান্তেই কিনেছিল। দুটো জিনিস হৃদিতার সামনে ধরে আরিয়ান আবেগী কণ্ঠে বলল, এগুলো আজকে ঘোরাঘুরি করার সময় তোমার অজান্তেই কিনেছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসাময় ক্ষুদ্র ও সামান্য উপহার এগুলো। হৃদিতা সেগুলোর দিকে এক পলক তাকিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসার উপহার কখনো ক্ষুদ্র ও সামান্য হতে পারে না। ভালোবেসে দেয়া উপহার অমূল্য, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। লকেটটি খুলে আরিয়ান হৃদিতাকে সেটা দেখালো। লাভ শেপের আকর্ষণীয় লকেটটির একপাশে আরিয়ান এবং অপর পাশে হৃদিতার ছবি অ্যাটাচ করা। আরিয়ান নিজের হাতে সেটা হৃদিতার গলায় পরিয়ে দিল। তারপর ডায়মন্ডের আংটিটা হৃদিতার বাম হাতের মধ্যমা আঙুলে পরিয়ে দিল।
সেই হাতে এখনও আরিয়ানের কিছুদিন আগে দেওয়া ডায়মন্ডের মোহনীয় ব্রেসলেটটাও রয়েছে। তারপর সেই হাতে চুমু দিয়ে আরিয়ান পরম আবেগে মোহনীয় ও কোমল কণ্ঠে বলে উঠল, এই 3টা জিনিস সর্বদা তোমার কাছে আমার ভালোবাসার স্মৃতি বহন করবে। আমি যখন যেখানেই থাকি না কেন, যখনই এই জিনিসগুলোর প্রতি তুমি দৃষ্টি রাখবে, হাত বুলাবে, তখনই আমাকে অনুভব করবে। তখন মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি, আত্মার মতোই মিশে আছি তোমার দেহ ও হৃদয় জুড়ে। কথাগুলো শুনে দৃষ্টি ছলছল করে উঠল হৃদিতার। হঠাৎ সে একটা অবাক কাণ্ড করে বসল। হুট করে আরিয়ানের 2 গালে 2টো চুমু খেয়ে বসল। আরিয়ান অবাক হবে নাকি খুশি হবে সেটাই বুঝতে পারছে না। পরবর্তীতে খুশি হয়ে হৃদিতাকে আলতোভাবে জড়িয়ে ধরল। তুমি যে আমাকে এত উপহার দিলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। কে বলেছে কিছুই দিতে পারোনি? হৃদি নামক গোটা সুখের পৃথিবীটাকেই তো তুমি দিয়ে দিয়েছো আমায়, যেখানে আমার অনুভূতি ও ভালোবাসার মহাসমুদ্র লুকায়িত রয়েছে, যেখানে আমার সুখ ও শান্তি বিরাজমান, যেখানে আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে, যেখানে আমার গোটা জীবনটাই আবদ্ধ, সেই সমস্ত তুমিটাই তো আমার। সেখানে তুমি কিভাবে বলছো আমাকে কিছু দিতে পারোনি? স্বামী স্ত্রী পরিচয়ে রিসর্ট ভাড়া নেওয়ায় আরিয়ান আর হৃদিতা থাকার জন্য রুম নিতে হয়েছে একটা। আলাদা আলাদা রুম নিলে ম্যানেজার ও স্টাফদের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে একটা রুমের ব্যবস্থা করতে হলো আরিয়ানকে। রাতের খাবার খাওয়া সেরে আরিয়ান ঠিক করলো হৃদিতা বিছানায় ঘুমাবে, আসে কাউচে ঘুমাবে। কিন্তু আরিয়ান কষ্ট করে সারা রাত কাউচে ঘুমাবে সেটা নিয়ে হৃদিতার ঘোর আপত্তি। অবশ্যই ঠিক হলো বড় বিছানার মাঝখান বরাবর প্রকাণ্ড কোলবালিশটা রেখে দুজন দুপাশে ফিরে ঘুমাবে। হলেও তাই। ক্লান্ত ও শ্রান্ত হৃদিতা চোখ বুজে মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। আরিয়ান ভালো করে তার শরীরে কাঁথা টেনে দেয়, মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে মেয়েটা অনেকবার হাঁচি দিয়েছে, সেটা নিয়ে আরিয়ান দুশ্চিন্তার শেষ নেই। এদিকে হৃদিতার মুখটা অজান্তেই আরিয়ানের দিকেই ফেরানো ছিল, কিন্তু আরিয়ানের চোখে আজ ঘুম নেই। ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বের করে হাত উঁচু করে সেদিকে চেয়ে রইল আরিয়ান। হৃদিতার খুলে যাওয়া ডান পায়ের নুপুরটার দিকে একমনে চেয়ে থেকে মৃদু হেসে চুমু খেলো সেটাতে। তারপর হৃদিতার মুখের দিকে নিষ্পলক ও বিমুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ আরিয়ানের হৃদিতাকে দেখা শেষ হয় না। তার চোখের দৃষ্টা যেন কিছুতেই মেটে না। অসম্ভব ভালো লাগা, মুগ্ধতা, ঘোর মায়া আর ভালোবাসার সেই দৃষ্টি নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয় আরিয়ান। সারা রাত হৃদিতার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শেষ রাতে ঘুমে চোখ জোড়া লেগে এসেছিল আরিয়ানের। সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই আরিয়ান নিজের বুকের ওপরে ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করল। জানালার ফাঁক গড়িয়ে সকালের মিষ্টি রোদ্দুর তার চোখে মুখে এসে পড়েছে। পিটপিট করে চোখ জোড়া খুলতেই নিজের প্রশস্ত বুকে হৃদিতার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে অদ্ভুত প্রশান্তি এবং ভালো লাগায় ভরে গেল তার সমস্ত দেহ মন। ঠোঁটে হাসির রেখা ঝুলিয়ে হৃদিতার গালে হাত রাখতে চমকে উঠল আরিয়ান। হৃদিতার শরীর বেশ গরম হয়ে আছে, সেই সাথে তার বুকে হৃদিতার উত্তপ্ত ঘন নিঃশ্বাস পড়ছে। বুকের ভেতর কেমন অদ্ভুত মোচড় দেওয়া শুরু হয়েছে তার। তবুও সে হৃদিতাকে ঘুম থেকে জাগল না, বরং নিজের 2 হাত দিয়ে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে অপলক সেই ঘুমন্ত ও মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বেলা 12টা নাগাদ খান মেনশনে ফিরল আরিয়ান ও হৃদিতা। মূল ফটকের সামনে মিসেস শায়লা খান ও রেজা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশি অবাক হলো না আরিয়ান। সে আগেই তাদেরকে ফোন করে তাদের অবস্থার কথা জানিয়ে রেখেছিল। এতক্ষণ তারা দুজন মিলে আরিয়ান ও হৃদিতার অপেক্ষায় করছিল। হৃদিতাকে ধরে ধরে অতি সাবধানে সিঁড়ি ভেঙে ওপরে উঠল আরিয়ান। মিসেস শায়লা হৃদিতাকে এক সার্ভেন্টকে বলে রুমে পাঠিয়েছিলেন। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, এখনো তোমাদের এঙ্গেজমেন্ট হয়নি আরিয়ান, তাই এখন ওকে নিয়ে এভাবে বেখেয়ালিভাবে ঘুরে বেড়ালে সেটা মোটেও ভালো দেখায় না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি মা, আমি শুধু ওকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখতে চেয়েছিলাম, দ্যাটস ইট। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বাড়ি ফিরতে এতটা লেট হয়ে গেল। মিসেস শায়লা খান আরও কিছু বলতে দেবেন, তার আগে রেজা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আরিয়ানের দিকে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে বাড়িতে চাপ নিতে হবে না আরিয়ান, আমি জানি তুমি কেমন। আমার মেয়েকে খুব দীর্ঘ সময় কাছে না পেলেও আমি জানি সে কেমন, তাই তোমাকে এ বিষয়ে এক্সপ্লেন করতে হবে না। আমি তোমাদের অবস্থাটা বুঝতে পেরেছি, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটেছে সেটাও বুঝতে পেরেছি।
তোমাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, সেটা সম্পর্কেও শতভাগ নিশ্চিত আমি। তাই এই ব্যাপারটা নিয়ে আর তোমাকে চাপ নিতে হবে না। যা হয়েছে সব ভুলে যাও, কিন্তু নেক্সট টাইম এসব ব্যাপার নিয়ে একটু সাবধান থেকো। আরিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভেতরে চলে গেল। বিছানায় গা এলিয়ে গায়ে কম্বল টেনে জুবুথুবু হয়ে শুয়ে রয়েছে হৃদিতা। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো তার বন্ধ, নিঃশ্বাস কিছুটা ঘন ও ভারী হয়ে এসেছে। হঠাৎ মাথায় পরিচিত কারো হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো হৃদিতা। পরিচিত প্রিয় মানুষটিকে দেখে মুখে হাসি ফুটল তার। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার শরীরে তো জ্বর এসেছে রিদি, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে। হৃদিতা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ও কিছু না, মেডিসিন নিয়েছি, দ্রুত সেরে যাবে। হৃদিতার কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, এজন্য আরিয়ানের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ও দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা ছোট্ট কাপড়ে পানি ভিজিয়ে এনে সেটা ভাঁজ করে হৃদিতার মাথায় জলপট্টি দিয়ে দিল। সাথে সাথে চোখ বুজে এলো হৃদিতার। আরিয়ান থামল না। একটা বাটিতে করে পানি নিয়ে ক্রমাগত জলপট্টি নতুন করে ভিজিয়ে নিয়ে হৃদিতার মাথায় দিতে লাগলো সে। মুখ গলা পানি দিয়ে ভালো করে মুছিয়ে দিল। হৃদিতা তখন জ্বরের ঘোরের মধ্যে চলে গেছে। জ্বরের ঘোরে তপ্ত মাদকতাময় কণ্ঠ নিয়ে হৃদিতা আরিয়ানকে ডাকলো। আরিয়ান। আরিয়ান হৃদিতার হাত শক্ত করে ধরে রেখে বিচলিত কণ্ঠে বলল, বলো রিদি, ভীষণ কষ্ট হচ্ছে তোমার? হৃদিতা সেই একই কণ্ঠে বলল, এতক্ষণ হচ্ছিল, তুমি এসে পড়ায় এখন ভালো লাগছে। এত জ্বর তোমার, আমাকে মাকে কিংবা কাউকে কোনো কিছু বলনি কেন? আমার চোখ সারাক্ষণ তোমাকে খুঁজছিল, তাই আর কাউকে কিছু বলা হয়ে ওঠেনি। তারপর আরিয়ান নিজেই আফসোস করে বলে উঠল, কেন যে তোমাকে ফেলে শান্তর কথায় ভার্সিটিতে ফর্ম আনতে চলে গিয়েছিলাম, না গেলে এভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। শান্ত হয়ে ভার্সিটিতে গেলেও আরিয়ানের মন সারাক্ষণ হৃদিতার পানেই পড়েছিল। মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে বাতাসের গতিতে হৃদিতার কাছে ছুটে আসার। হৃদিতা আরিয়ানের হাত শক্ত করে ধরে সম্মোহিনী কণ্ঠে বলে, আমাকে ছেড়ে কোথাও যেও না আরিয়ান, সব সময় আমার কাছে থেকো। তুমি দূরে গেলে আমার বড্ড ভয় করে। আরিয়ান হৃদিতার মাথায় আলতো চুমু খেয়ে সেখানটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোথাও যাচ্ছি না রিদি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুমি একদম ভয় পাবে না, বুঝেছো? আমি আছি তোমার কাছে সারা জীবন। হৃদিতা অস্বস্তিতে চোখের পাতা বুজে ফেলল। চোখের পাতায় এক অদ্ভুত শান্তিতে ভারী হয়ে আসছে। ভারী হয়ে থাকা নিঃশ্বাস ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে এলো। আরিয়ানের স্পর্শ ও আলিঙ্গন পেয়ে উত্তপ্ত দেহ এবং মস্তিষ্ক দ্রুত ঘুমের জগতে পাড়ি জমালো। আরিয়ান তখন হৃদিতার মাথায় ক্রমাগত জলপট্টি দিয়ে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদিতার ফর্সা মুখটা এই মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করেছে। সেখানে নিজের আলতো স্পর্শ এঁকে দিয়ে ঘুমন্ত ও নিষ্পাপ চেহারার হৃদিতার দিকে ভালোবাসার দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে রইল আরিয়ান। সকালবেলা কারো চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল খান ম্যানশনের সবার। কোন এক মহিলা অনবরত ডাকাডাকি করে যাচ্ছে। মিসেস শায়লা ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেলেন। তার একমাত্র ননদ ও তার মেয়ে এসেছে। এতগুলো বছর যাদের কোনো খোঁজ খবর ছিল না, এমনকি তাদের চরম দুঃসময়েও তাদেরকে পাশে পাওয়া যায়নি, হঠাৎ আজ তাদের আগমন দেখে মিসেস শায়লা একই সাথে অবাক এবং রাগান্বিত হলেন। তড়িৎ বেগে সিঁড়ি থেকে নেমে আরিয়ানের ফুপির কাছে গেলেন। তুমি এখানে এতদিন পর কেন এসেছো? ভাবি, আমি তোমার একমাত্র ননদ হই, এতদিন পরে আসলাম আর তুমি এভাবে কথা বলছো? তো কিভাবে কথা বলবো? যখন তোমার ভাই মারা গিয়েছিল তখন এসেছিলে, যখন আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন এসেছিলে, যখন আমার দুঃসময় রেজা ভাই ছাড়া আর কেউ পাশে ছিল না তখন এসেছিলে। অথচ এই তোমাদেরই আমার স্বামী কতভাবে সাহায্য করেছিলেন। তোমার স্বামীর বিজনেস তৈরি করতে আমার স্বামীর ভূমিকা, মানে তোমার একমাত্র ভাইয়ের ভূমিকাই মুখ্য ছিল। যখনই নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেল তখনই সব ভুলে গেলে। আপন ভাই ছিল না বলে তার সাথে এমনটা করতে পারলে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে মাথা নিচু করে ফেলল। তার চোখ মুখ জুড়ে স্পষ্ট অনুতাপ আর অনুশোচনার ছাপ। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী যুবতী মেয়েটাও আসার পর থেকে মাথা নিচু করে রেখেছে। সে তার মায়ের কাজের জন্য লজ্জিত অনুতপ্ত। আসলে তার মামি দুঃসময়ের সে ও তার বাবা পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার মা অতিরিক্ত লোভী হওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে দেশত্যাগ করতে হয়। মিসেস শায়লা তাদেরকে চুপ থাকতে দেখে পুনরায় বললেন, দেখো সাদিকা, আমি আর কথা বাড়াতে চাই না। আমার চরম দুঃসময়ে যখন তোমাদেরকে পাশে পাইনি, এখন তোমাদেরকে দিয়ে আমার কি হবে?
তোমরা এখানে আর দাঁড়িয়ে না থাকলেই আমার জন্য ভালো হবে, আর কোনোদিনও এ বাড়িতে পা রাখার দুঃসাহস করবে না। আচমকা যুবতী মেয়েটি মিসেস সাইলার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামি, আমায় ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকার। আমি আর আমার আব্বু অনেক করে চেয়েছিলাম তোমাদের সাথে দেখা করব, কিন্তু আম্মুর জোড়াজড়িতে আমাদেরকে বাধ্য হয়ে ইতালিতে চলে যেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এই অনুতাপ আর অনুশোচনায় আমি আর আব্বু একটা দিনও ভালো থাকিনি। আম্মুরও এতদিন পর বোধোদয় হয়েছে, তাই তো বাংলাদেশে হয়ে আমাকে নিয়ে তোমাদের কাছে ছুটে এসেছে। প্লিজ মামি, আমাদের মাফ করে দাও তুমি। মিসেস সাইলার মন কিছুটা নরম হলো। তিনি মেয়েটিকে টেনে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করতে বলতে লাগলেন, তোর আর তোর বাবার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। আমি জানি তোরা কতটা কোমল হৃদয়ের, কিন্তু তোর মা তোদেরকে যেমন আমাদের থেকে আলাদা করেছে, তেমনি আমাদের খারাপ সময়েও আমাদের পাশে থাকিনি। জানিস তো, বিপদের সময় প্রিয়জনদের একটু সহানুভূতি আর সঙ্গ কতটা কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু সেটা তোর মা বুঝেও বসতে চায়নি। তাও আমি তোদের প্রতি মনে আর কোনো ক্ষোভ পোষণ করে রাখবো না, মাফ করে দিলাম তোদেরকে। মেয়েটির চোখ মুহূর্তেই খুশিতে চকচক করে উঠল। মিসেস সাইলার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পুনরায় তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই লাভ ইউ মামি, লাভ ইউ সো মাচ। তুমি অনেক ভালো, তোমার কোনো তুলনা হয় না। মিসেস সাইলা মেয়েটিকে ছাড়িয়ে মুচকি এসে বললেন, তোর বাবা আসেনি রে রুহি। কিন্তু কথা দিয়েছে আগামী শুক্রবার ঠিক চলে আসবে। আরিয়ান ভাইয়া কোথায় মামি? কেমন আছে এখন সে? মিসেস সাইলা সন্তুষ্টির হাসি এসে বললেন, আয়, তোকে আরিয়ান সহ আরো একজনের সাথে দেখা করাবো। সাদিকা বেগম সেখানে মুখ কাচুমচু করে দাঁড়িয়েছিলেন। মিসেস সাইলা তার দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে বললেন, তুমি এখানে আবার দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ের বাড়িতে এসেছো, ভিতরে যাবে না? সাদিকা বেগমের চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরও মিসেস সাইলা তাকে আপন করে নিলেন দেখে খুশিতে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিসেস সাইলা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। যতই হোক, একসময় এই মহিলাটিকে সে নিজের ছোট বোনের মতো আদর করত। আরিয়া রিদিতার রুমে সোফায় বসে বই পড়ছিল। একটু পরপর দৃষ্টি নিক্ষেপ করে করে রিদিতার দিকে খেয়াল করছে সে। দুদিন ধরে প্রায় নির্ঘুম থেকে থেকে এখন তার চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাচ্ছে, কিন্তু অবুঝ মন রিদিতাকে চোখে চোখে রাখার দরুন আপাতত সেই ইচ্ছে সায় দিচ্ছে না। রিদিতা অনেকবার তাকে বিশ্রাম এবং ঘুম দেওয়ার কথা বললেও সে কথা কানে তোলেনি আরিয়ান। রিদিতা বিছানায় আতশোয়া হয়ে বসে আছে। সে মনোযোগ দিয়ে একটা স্কেচ আঁকছে। রিদিতা এখন অনেকটাই সুস্থ, তার জ্বর প্রায় পুরোপুরি কমে গিয়েছে। হবে নাই বা কেন, পুরো রাত আরিয়া নির্ঘুম থেকে তার ভীষণ খেয়াল রেখেছে। মিসেস সাইলা আর ডক্টর রেজা চৌধুরী রিদিতার জ্বরের ব্যাপারে কিছুই জানে না। রিদিতা নিজেই তাদেরকে জানাতে নিষেধ করেছিল। তখনই মিসেস সাইলা একজন মধ্যবয়স্কা মহিলা আর একজন তরুণীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আরিয়ান বইটা বন্ধ করে ভালোভাবে উঠে বসলো। রিদিতাও কেস আঁকা বন্ধ করে সোজা হয়ে বসে সামনের দিকে তাকালো। অনেকক্ষণ ধরে তারা নিচে কথাবার্তা চেঁচামেচির শব্দ শুনছিল, কিন্তু তারা কেউই সেটা পাত্তা দেয়নি। ওরা কেউ কিছু বলার আগেই মিসেস সাইলা সাদিকা বেগম ও রুহিকে দেখিয়ে বললেন, এ হলো তোর একমাত্র ফুপি, আর ও হলো তোর ফুপির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রুহি। আরিয়ান হেসে বলল, আরে মা, তুমি এমনভাবে পরিচয় করাচ্ছ যেন আমি ওদেরকে চিনি না। আমার ফুপি এবং রুহির কথা বেশ ভালোভাবেই মনে আছে। বলে সাদিকা বেগম এবং রুহির সাথে কুশল বিনিময় করলো আরিয়ান। তারপর মিসেস সাইলা রিদিতাকে দেখিয়ে বললেন, আর এই মিষ্টি মেয়েটি হলো আমার হবু পুত্রবধূ হুমায়রা চৌধুরী রিদিতা, ডক্টর রেজা চৌধুরীর একমাত্র মেয়ে। মিসেস সাইলার কাছ থেকে হবু পুত্রবধূ কথাটা শুনে রিদিতা লজ্জায় মিলিয়ে গেল। মিসেস সাইলা যে তাকে পুত্রবধূ বানাবেন সেটা সে জানত, কিন্তু এত আজ এভাবে সবার সামনে সরাসরি হবু পুত্রবধূ বলাতে সে কিছুটা অবাক আর সাথে কিছুটা লজ্জাও পেল। এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল তার দেহ মনে। আরিয়ান ওর অবস্থা দেখে মুসকি মুসকি হাসতে লাগলো। সে আপাতত তার ও রিদিতার এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা না জানলেও এটা নিশ্চিত যে রিদিতার সাথে তার অচিরেই এঙ্গেজমেন্ট এবং বিয়ে হবে। এই জন্য এক অদ্ভুত ভালো লাগায় তার মন সবসময় ফুরফুরে থাকে। রিদিতা সাদিকা বেগম এবং রুহির সাথে পরিচিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করল। আরিয়ান ও রিদিতার আন্তরিকতা পূর্ণ আচরণে সাদিকা বেগম ও রুহি বেশ সন্তুষ্ট ও খুশি হলো।
তবে মিসেস সাদিকা বেগম কিছুটা মনক্ষুণ্ণ হলেন যেন। তিনি রুহির সাথে আরিয়ানের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রুহি আরিয়ানকে পছন্দ করে কিনা সেটা তিনি জানেন না। তবে রুহির হাবভাবে তেমন কিছুই মনে হলো না। সে উল্টো রিদিতা ও আরিয়ানকে কংগ্রাচুলেট করতে লাগলো। রিদিতাকে জড়িয়ে ধরে তার সাথে দুনিয়ার কথা জুড়ে দিল, যেন সে তার কতদিনের চেনা ও পুরনো বান্ধবীকে পুনরায় ফিরে পেয়েছে। রিদিতাও খুব মিশুক স্বভাবের, তাই সেও খুব সহজেই মিশে গেল রুহির সাথে। দুজনের এমন বন্ধুত্ব দেখে সবাই বেশ খুশি হলো। রুহি আহ্লাদিত কণ্ঠে রিদিতাকে উদ্দেশ্য করে বলল, ওয়াও, আমার হবু ভাবিটা কত সুইট, একদম চাঁদের মতো দেখতে মুখখানা। মাশাআল্লাহ, কারো নজর না লেগে যায়। আরিয়ান ভাইয়া ভীষণ লাকি তোমায় পেয়ে, আর তুমিও ভীষণ লাকি আরিয়ান ভাইয়ের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছ। রিদিতা মৃদু হেসে রুহির গাল টিপে দিয়ে বলল, তুমিও দেখতে খুব সুন্দর রুহি, সেই সাথে ভীষণ সুইট। দোয়া করি তুমিও যেন তোমার মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজে পাও। আরিয়ানকে চুপ থাকতে দেখে রুহি হঠাৎ বলে উঠল, এ কি আরিয়ান ভাইয়া, তুমি কথা কেন বলছো না? আমাকে তুমি ভুলে গেলে? আরিয়ান উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট মিষ্টি বোনটাকে আমি কি করে ভুলতে পারি? তোর এই ভাইটার কথা মনে ছিল না এতদিন? এই কথা শোনা মাত্রই রুহির মুখটা পানিশ হয়ে গেল। একটা অপরাধ বোধ এসে ভর করলো তার মধ্যে। আরিয়ান সেটা বুঝতে পেরে মুচকি এসে বলল, আর এই ধূর পাগলি, মজা করছিলাম। রুহি তবুও অপরাধী কণ্ঠে বলল, আমি তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইনি আরিয়ান ভাইয়া, তোমাদের দুঃসময় তোমাদের পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সময় পরিস্থিতি এগুলো চাপে আর কোনোটাই হয়ে ওঠেনি। এই জন্যই মনে মনে আমি বেশ অনুতপ্ত। আমি জানি তোর মনটা কেমন, তাই তোকে এক্সট্রা এক্সপ্লেইন দিতে হবে না। আর এসব কথা ভেবে কষ্ট পাস না। আচ্ছা, এখন রুমে যা। তোরা অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, পরে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যাবে। মিসেস শায়লা ও সাদিকা বেগমের সাথে রুহি চলে যেতেই রিদিতা আরিয়ানের কাছে এলো। আরিয়ানের মুখের দিকে লজ্জা মাখা মুখে তাকিয়ে বলল, আজকে মামুনি আমাকে কি বলে ডাকলো? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর খুব সুন্দর একটা হাসি দিয়ে রিদিতার গাল ধরে বলল, সম্বোধনটা একদম ঠিকই মানিয়েছে তোমার সাথে। তুমি আমার মায়ের ভবিষ্যৎ পুত্রবধূ হবে আমার। এতটুকু বলে আরিয়ান থেমে গেল। রিদিতা ব্যাকুল কণ্ঠে বলল, তোমার কি আরিয়ান? এখন বলবো না, বিয়ের পরে ওই নামটা ধরে ডাকবো। তবুও তোমার মুখে একবার আমি ওই ডাকটা শুনতে চাই আরিয়ান, প্লিজ একবার বলো। আরিয়ান রিদিতার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে ভালোবাসাময় কণ্ঠে বলল, বউ। আকাশে আজ বড়সড় পূর্ণিমা চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে গেছে চারপাশ। ছাদের একপাশে শিউলি ফুলের গাছটা থেকে মনোমুগ্ধকর সুঘ্রাণ ভেসে আসছে। মৃদুমন্দ বাতাসে চারিদিক ভরে গেছে। এই মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে আরিয়ান গিটারে টুংটাং আওয়াজ বের করছিল। নিজের মনে মনে গানের কিছু কলি ভাঁজ করে সেগুলোতে সুর দেওয়ার চেষ্টা করছে। তখনই সাদা লম্বা গোল গাউনে ছাদে আগমন ঘটল রিদিতার। সে কোনো কথা না বলে আরিয়ানের পেছনে দোলনায় হাত রেখে দাঁড়িয়ে রইল। আরিয়ান সাথে সাথে রিদিতার উপস্থিতি টের পেয়ে গেল। রিদিতার শরীর থেকে সবসময় একটা অন্যরকম মিষ্টি সুঘ্রাণ আসে। সেই সুঘ্রাণের সাথে রিদিতার গায়ের ঘ্রাণ আরিয়ানের খুব ভালো করে চেনা আছে। সে গিটার বাজানো থামিয়ে পেছনে তাকিয়ে দেখল চাঁদের আলোয় চকচক করতে থাকার রিদিতার মায়াবী মুখটা। চন্দ্রকিরণে একদম চন্দ্রকন্যার মতোই লাগছিল তাকে। এই একটা মুখের দিকে তাকিয়ে সে অনন্তকাল পাড়ি দিতে পারবে। আরিয়ার মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে থাকলেও সেই মিষ্টি ও মায়াবী চেহারার অধিকারী অষ্টাদশী রমণীটির দিকে। কি হলো, থামলে কেন? পাশে এমন একটা অনিন্দ সুন্দরী শুভ্রপরী দাঁড়িয়ে থাকলে অন্য কোনো কাজে মনোযোগ আসে। রিদিতা হেসে দোলনায় আরিয়ানের পাশের জায়গাটায় বসলো। তখন আরিয়ান কিছুক্ষণ রিদিতার পানে তাকিয়ে থেকে শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে না মানা করেছিলাম সাদা পোশাক পরে আমার সামনে না আসতে? রিদিতা আমতা আমতা করে বলল, না মানে মনে ছিল না। আরিয়ান রিদিতার হাতটা ধরে স্বাভাবিক ও কোমল কণ্ঠে বলল, সাদা পোশাকে দেখলে তোমাকে এই দুনিয়ার কোনো নারী মনে হয় না, মনে হয় স্বর্গলোক থেকে আগত কোনো এক অপরূপা অপসরী তুমি। তোমাকে ওই অবস্থায় দেখলে আমার ঘোর লেগে যায়, অদ্ভুত আসক্তিতে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়।
নিজেকে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারি না। রিদিতা কোনো কথা না বলে চুপ করে আরিয়ানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় এই সুদর্শন পুরুষটাকে আরো অসম্ভব সুদর্শন লাগছে রিদিতার চোখে। আরিয়ান আবার বলতে শুরু করলো, জানো রিদি, গানের মাঝে আমি যেমন আমার অস্তিত্ব খুঁজে পাই, তেমনি তোমার মাঝে আমি আমার প্রাণ খুঁজে পাই। এই দুইটা সত্তা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমিহীন আমি যেন সুরবিহীন কোনো গান, নিশ্চল আত্মাহীন দেহ। এমন মনে হয় তোমার আর আমার অনন্তকালের সম্পর্ক, যেন 1000 বছর ধরে আমি তোমাকে চিনি। আমরা দুজন অমর চিরসাথী। আরিয়ানের ঘোর লাগানো কথা শুনে রিদিতা আরিয়ানের অপর হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রাখল। এখানে যেন তার পরম শান্তি, তার বেঁচে থাকার প্রিয় আশ্রয়স্থল। খুবই ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে রিদিতা বলল, ভালোবাসি তোমাকে আরিয়ান। আরিয়ান মুচকি হাসল। সে রিদিতার হাত দুটো আরো শক্ত করে ধরে রেখে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায় রিদি, প্রচণ্ড বেশি। এভাবে মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না, যেন এর চেয়ে শান্তির মুহূর্ত পৃথিবীতে আর কিছুই নেই। এভাবেই তারা কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। নীরবতা ভেঙে রিদিতা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, তুমি আবারও গান গাওয়া শুরু করো আরিয়ান। পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারবে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি খ্যাতি লাভের জন্য সিঙ্গার হতে চাই না রিদি, আমি ভালো থাকার জন্য গান গাই। গানের মাঝে নিজের অস্তিত্ব আর তোমাকে খুঁজে পাই আমি। রিদিতা মাথা উঠিয়ে বলল, তোমার গানের গলা অসাধারণ। সকলের মাঝে এই গানের গলা ছড়িয়ে দাও তুমি। যশ খ্যাতি আর সম্মানের জন্য নয়, লাখো কোটি মানুষকে শান্তি দেওয়ার জন্য গান গাইবে তুমি। কি পারবে না? আরিয়ান রিদিতার দিকে তাকিয়ে দুহাতে ওর নরম গা স্পর্শ করে কোমল কণ্ঠে বলল, যদি তুমি পাশে থাকো তাহলে আজীবন গাইব। তুমি আমার অনুপ্রেরণা। আর আমি যদি সব সময় না থাকি? রিদিতার কণ্ঠে আশঙ্কা। হঠাৎ এই ধরনের কথা শুনে আরিয়ান ভীষণভাবে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন সাময়িক সময়ের জন্য থেমে গেল। হৃৎপিণ্ডে অদ্ভুত একটা তীব্র চাপ অনুভব করল সে। হৃদিবিহীন সে নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারে না। সেখানে তাকে ছাড়া বেঁচে থাকা তো প্রশ্নই ওঠে না। তার ভেতরটা মনের অজান্তেই দুমড়ে মুচড়ে গেল। কিন্তু কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে সে রিদিতাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রিদিতা থমকে গেল। আরিয়ান শান্ত অথচ চাপা কণ্ঠে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না রিদি, কখনো না, কোনো দিনও না। তুমি হীনা, আমি অস্তিত্বহীন। তোমাকে ছাড়া আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। এটা সাময়িক সময়ের কোনো আবেগ নয়, যে কিছুদিন পরেই তা মিটে যাবে। এই আবেগ অনন্তকালের, চিরকালের। তুমি এ ধরনের কথা কখনো বলবে না আমার সামনে। বলে আরিয়ান নীরবভাবে অশ্রু বিসর্জন করতে লাগলো। সে এভাবে কখনোই কাঁদে না। ছোটবেলায় মা বাবার ঝগড়া দেখে দেখে বড় হতে থাকায় তার মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছিল। এরপর বাবার মৃত্যুর সময় কেবল বুক ফেটে কান্না এসেছিল তার। এরপর শত কষ্টেও চোখ দিয়ে 1 ফোঁটা অশ্রু ঝরেনি তার। সেই ছেলে আজ 3য়বারের মতো তার প্রিয়তমাকে হারানোর ভয়ে কাঁদছে। রিদিতার চোখে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আরিয়ানের কষ্টে তারও বুকটা ফেটে যাচ্ছে। সে এতটা ভেবেচিন্তে কথাটা বলেনি, কিন্তু এখন বুঝতে পারল তার কথাটা বলা একদম উচিত হয়নি। আরিয়ানকে ইচ্ছাকৃতভাবে ন্যূনতম কষ্টও সে কখনো দিতে চায় না। আরিয়ানের হাত দুটো শক্ত করে ধরে কোমল কণ্ঠে রিদিতা বলল, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না আরিয়ান। অসম্ভব ভালোবাসি তোমাকে। মরণ যদি হয়, মরণের পরেও আমার আত্মা বলতে থাকবে ভালোবাসি আরিয়ান। দুজন একে অপরকে জড়িয়ে ধরে দুজনের কাঁধে মাথা রেখে বসে রইল। পিনপতন নীরবতার মাঝে দুটি হৃদয়ে হৃদস্পন্দন যেন তীব্র গতিতে বেড়ে চলেছে। নীরবতার মাঝেও হাজারো কথা বিনিময় হয়ে যাচ্ছে হৃৎপিণ্ডে ধুকপুকানির মাধ্যমে। দুটি পবিত্র আর সত্যিকারের ভালোবাসার এই অনিন্দ সুখের দৃশ্যের সাক্ষী হয়ে রইল আকাশে জ্বলজ্বল করতে থাকা শুভ্র রূপালী চাঁদ এবং হাজারো লক্ষ তারা। ধীরে ধীরে তারাও মেঘের আড়ালে লুকাতে লাগলো, যেন তাদের নজর না লেগে যায় এই অসামান্য ভালোবাসা ও প্রেমানুভূতির প্রতি। সকাল থেকে মিসেস শায়লা আর সাদিকা বেগমের সাথে রান্নাঘরে কাজে লেগে আছে রিদিতা, সাথে রুহিও আছে। তাদের উদ্দেশ্য হলো আজকে নিজেদের হাতে রান্না করে ফ্যামিলির মানুষগুলোকে খাওয়ানো।
অনেকদিন হলো নিজের হাতে রান্না করে প্রিয় মানুষগুলোকে খাওয়ানো হয় না। হৃদিতাকে আজকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। রান্নার ব্যাপারে সে একদমই অনভিজ্ঞ এবং অপটু, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভালো করে রান্না করার জন্য। আরিয়ানের প্রিয় সর্ষে ইলিশ, মুরগির মাংসের কালাভুনা আর বাসন্তী পোলাও রান্না করবে সে নিজের হাতে। এ কথা মিসেস শায়লাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে। মিসেস শায়লাও হাসি মুখে মেনে নিয়েছেন। দূর থেকে আরিয়ান লক্ষ্য করে যাচ্ছে সব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রেয়সীকে। ব্যস্ত ভঙ্গিতে ঘর্মাক্ত চেহারায় অন্যরকম লাগছে তার হৃদিকে, তবে চেহারায় একটা অন্যরকম মাধুর্য ও লাবণ্যতা এসেছে। এই নতুন রূপে হৃদিতাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে আরিয়ানের কাছে। বারবার ভীষণভাবে প্রেমে পড়ে যাচ্ছে মেয়েটার প্রতি। আরিয়ান নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে আনমনে মাদকতাময় কণ্ঠে কাতরভাবে বলে উঠল, রিদি, তোমাকে একেবারে আমার বউ আর পটু গিন্নির মতো লাগছে। আর কত রূপ দেখাবে নিজের এই জন্মে, আর তোমার কত রূপে কতভাবে প্রেমে পড়ব রিদি। তোমাকে নিয়ে মুগ্ধতা, ঘোর প্রেম, ভালোবাসা কোনোটাই এই জীবনে শেষ হবে না। আরিয়ান কয়েকবার হৃদিতাকে তার কাছে আসার ইশারা করলেও সে দেখতে পায়নি। উল্টো রুহি সেটা দেখে হৃদিতাকে বলে উঠেছে, হৃদিতা ভাবি, আরিয়ান ভাইয়া তোমায় ডাকছে। এই কথা শোনার পর রান্নাঘরে থাকা সকলে একত্রিত তাকালো সামনের দিকে এবং পরে হৃদিতার দিকে। সবাই মিটিমিটি করে মুখ টিপে হাসছে। বেচারা আরিয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। হৃদিতা লজ্জায় মাথা নিচু করে মুখ লুকালো। আবারও গাল দুটো তার আর রক্তিম এবং গরম হয়ে উঠেছে। দুপুরবেলা হৃদিতা রান্না করা সর্ষে ইলিশে লবণ কম আর মুরগির মাংসের কালাভুনাতে ঝাল বেশি হয়ে গেছিল। প্রথমবার কাঁচা হাতের রান্না বলে হয়তো এরকম হয়েছে, কিন্তু আরিয়ান একটি বড় প্রতিবাদ কিংবা অভিযোগ করেনি। উল্টো হাসি মুখে সব খাবার খেয়ে নিয়ে হৃদিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। অন্য কেউ যেন হৃদিতার রান্নার খুঁত ধরতে না পারে, সে যেন সবটা তরকারি সে নিজে খেয়েছে। এতে সবাই অবাক হলেও আরিয়ান পাত্তা দেয়নি। যদি এতগুলো স্বাধীন খাবার একসাথে খেতে বেচারার অনেক কষ্ট হয়েছে, তবু প্রিয় মানুষটির হাসি মুখ ধরে রাখার জন্য সে সব করতে পারে। খাওয়া দাওয়া শেষে হৃদিতার হাসি মাখা মুখটা দেখে মনের কোণে এক চিলটে অনাবিল প্রশান্তি অনুভব করলো আরিয়ান। বিকেলবেলা বাগানের ফুল গাছগুলোর পরিচর্যা করছে হৃদিতা। গোলাপ, বেলি, কাঠগোলাপ, শিউলি, রজনীগন্ধা, হাসনাহেনা, গন্ধরাজ, গ্ল্যাডিওলাস সহ দেশি বিদেশি অনেক রকমের ফুল গাছ সে নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন নিজ হাতে সেগুলোর পরিচর্যা করে সে। আজও তেমনিভাবে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ অনুভব করে দ্রুত পেছনে তাকালো সে। দেখতে পেল আরিয়ান তার কানের পিঠে একটা কাঠগোলাপ গুজে দিচ্ছে। স্মিত হেসে সামনের দিকে সম্পূর্ণভাবে ঘুরে তাকালো হৃদিতা। ঘোর লাগানো মুগ্ধ কণ্ঠে আরিয়ান বলল, খুব সুন্দর লাগছে। আমাকে না, ফুলকে। তোমাকে? যাহ, মিথ্যা কথা। একদম মিথ্যে কথা নয়, তোমার স্পর্শে ফুলগুলো সুন্দর হয়ে গেছে। আর এটা সাধারণ কোনো চোখ দিয়ে দেখা যাবে না। এটা দেখতে হলে কিংবা অনুভব করতে হলে প্রেমিক হতে হবে। একটা বিশুদ্ধ হৃদয় দিয়ে ভালোবাসার অনুভূতি বুঝতে হবে। আরিয়ান ঘোর লাগানো দৃষ্টি নিয়ে হৃদিতার দিকে তাকিয়ে রইল। হৃদিতা লজ্জা পেয়ে পেছনে ফিরে মুখ লুকালো। আরিয়ান তার হাত ধরে নিজের মুখের সামনাসামনি এনে দাঁড় করালো। মাদকতাময় আবেশী কণ্ঠে আরিয়ান বলতে লাগলো, কি জাদু করলে আমায় রিদি। একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। একটা মুহূর্ত তুমি চোখের আড়াল হলে নিঃশ্বাস আটকে আসে আমার। বলো কিভাবে ঠিক করব এই আমিকে? আমি যে আর আমার মধ্যে নেই, সম্পূর্ণ তোমার মাঝে বিলীন হয়ে গিয়েছি। হৃদিতা মৃদু হেসে বলল, কিছু কিছু অসুখ সেরে না ওঠাই ভালো। কিছু কিছু রোগে সারা জীবন আরোগ্য না হওয়া থাকাই ভালো। তারপর একটু থেমে আবারও বলল, এতটা আসক্ত হয়েও না কারো প্রতি, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। নিয়তির অদৃশ্য নির্মম বেড়াজালে যদি সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো, তখন বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে। আমি যখন থাকবো না, তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে তুমি। ভোরের সূর্য হয়ে আমাকে দেখতে পাবে, দক্ষিণা বাতাসের মধ্যে আমাকে খুঁজে পাবে, নীল আকাশের মধ্যে আমাকে ভেসে বেড়াতে দেখবে, আর রাতের চাঁদের মধ্যে আমাকে অনুভব করতে পারবে। আরিয়ান অসন্তুষ্ট হলো।
হাসি খুশি প্রাণোচ্ছল চেহারাটায় মুহূর্তেই বিষাদের কালো ছায়া এসে ভর করল। হৃদিতার হাত ছাড়িয়ে নিয়ে এক বুক অভিমান নিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে পড়ল সে। হৃদিতা তার অভিমান ভাঙাতে তার পেছন পেছন ছুটে চলল। আরিয়ান রুমে এসে দরজা লক করে বসে রইল। হৃদিতা অনেকবার ডাকার পরেও সে দরজা খুলল না। এভাবে প্রায় 1 ঘন্টা যাবৎ দরজার বাইরে দাঁড়িয়ে রইল হৃদিতা। তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে মনে ভাবল, কি দরকার ছিল আরিয়ানের মনটাকে এভাবে খারাপ করে দেওয়ার। অবশ্যই পরীক্ষার অবসান ঘটিয়ে আরিয়ান দরজা খুলল। হৃদিতাকে পুরোপুরি উপেক্ষা করে বাইরে যেতে নিলেই হৃদিতা তার দুটো হাত ধরে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 হাতে 2 কান ধরে সরি বলল। ব্যাস, আরিয়ানের এক আকাশ পরিমাণ অভিমান মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেল যেন। তার মায়াবিনীর মায়াখানা মুখে এমনভাবে সরি বলা দেখে সে কিভাবে রাগ করে থাকতে পারে। সব রাগ অভিমান এক সাইডে রেখে সে হৃদিতাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার 2 হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলোকে মুঠোবন্দি করে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আবেশী মাদকতাময় কণ্ঠে বলল, আর কখনো যেন এমন কথা তোমার মুখে না শুনি, তাহলে কিন্তু আর রাগ করে থাকবো না, একদম নিরুদ্দেশ হয়ে যাব। তখন কিন্তু তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। হৃদিতা ভয়ার্ত কণ্ঠে বলল, আমাদের মধ্যে সাময়িক দূরত্ব তুমি মেনে নিতে পারবে না আরিয়ান? আরিয়ান হৃদিতার নাকে নাক ঘষতে ঘষতে তীব্র নেশাক্ত মাদকতাময় কণ্ঠে বলল, না, একদম পারবো না। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা পলকের জন্যেও তোমাকে আমার চোখেরও মনের আড়াল হতে দিতে পারবো না। বিকজ আই লাভ ইউ রিদি, সো মাচ লাভ ইউ। তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন রিদি। হৃদিতা অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের চোখের দিকে তাকালো। ওই চোখে এক আকাশ পরিমাণ নেশা আর তীব্র আবেগ লুকিয়ে আছে। তীব্র সুখানুভূতির পাশাপাশি একটা তীক্ষ্ণ যন্ত্রণা অনুভূত হচ্ছে হৃদিতার হৃদয়ে। কিছুটা শান্ত হয়ে আরিয়ান হৃদিতার কপালে একটা গভীর চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, সরি জান পাখি, বেশি কষ্টে ফেলেছি তোমায়, কিন্তু এমন কথা আমার সামনে আর কখনো বলো না। আমি সহ্য করতে পারি না। আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। তোমাকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তীব্রভাবে দোয়া করি, তুমি বিহীন জীবন আমাকে যেন তিনি না দেন। হৃদিতা আরিয়ানের মুখ চেপে ধরে না বোধক মাথা নেড়ে বলল, এমন কথা জীবনে ভুলেও মুখে আনবে না তুমি। তোমাকে বাঁচতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। আর সেই জীবনে আমি তোমাকে চাই। তুমি বিহীন সমস্ত কিছুই আমার কাছে অর্থহীন। খান মেনশনের সামনে বিশাল বড় বাগানটা খুব সুন্দর করে সাজানো হলো। পুরো বাগান জুড়ে ডেকোরেশন আর লাইটিং এর আলোয় চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি হয়েছে। রং বেরঙের পর্দা দিয়ে পুরো বাগানটার উপর একটা সুন্দর আবহাওয়া তৈরি করা হলো। হাজারো সাদা এবং কালো গোলাপ দিয়ে পুরো বাগান ডেকোরেশন করা হয়েছে। অতিথিদের বসার জন্য খুব সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। পাশেই অতি সুন্দর বাগান, সেখান থেকে অজস্র ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। বাগানের ডান পাশে বিশাল বড় স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজটা বাহারি রঙের ফুল, বেলুন, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো খান মেনশনের বিশাল বড় বাগানটাকে একটা 5 স্টার হোটেলের ওয়েডিং সেরিমনির মতো লাগছে। শহরের নামি দামি লোকেরা এসেছেন সেখানে। 6 মাস আগে ঠিক একই জায়গায় এমন একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা ছিল পুরোটাই মিথ্যে আর প্রতারণায় ভরা। আজকের অনুষ্ঠানটি হবে সত্যিকারের শুভ সূচনার অনুষ্ঠান। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো একেবারে সেজেগুজে পুরো সাহেব বিবি হয়ে এসেছে। প্রত্যেকে লাক্সারিয়াস টয়োটা কার নিয়ে এসেছে। ছেলেরা কালো কোট প্যান্ট আর মেয়েরা সাদা রঙের গর্জিয়াস গাউন পরে এসেছে। সাদা রঙের গাউনের সাথে ম্যাচিং করা ডায়মন্ডের জুয়েলারি। ঈশিতা, শান্ত, রেহান, শ্রাবণী, শাকিল, রিঙ্কি এরা সবাই জোড়ায় জোড়ায় এসেছে। মেয়েরা সবাই তাদের প্রিয় পুরুষের এক বাহু ধরে ধরে আসছে। বাকি সিঙ্গেল বন্ধু বান্ধবীরা এদেরকে দেখে হাউতাশ করছে। মিসেস শাইলা খান, সাজিদা বেগম আর ডাক্তার রেজা চৌধুরী সবাইকে ওয়েলকাম করছেন। পুরো জমজমাট হয়ে গেছে আরিয়ান হৃদিতার এঙ্গেজমেন্ট পার্টি। মানুষের কোলাহল আর গান বাজনার শব্দে মুখরিত হয়ে গেছে পুরো চারপাশ। স্টেজে পারফর্ম করছে দেশের নামি দামি সঙ্গীত শিল্পী আর নৃত্যশিল্পীরা। বন্ধুরা যখন আরিয়ানকে সাদা ও গোল্ডেন কালারের মিক্স করা অসংখ্য মুক্ত ডায়মন্ড খচিত শেরবানি পরিয়ে রেডি করিয়ে আনলো, তখন সে মোটেও অবাক হলো না। সে জানতো এমন একটা অনুষ্ঠান অচিরেই হবে, তাই সারপ্রাইজ পাওয়ার পরেও তার তেমন একটা ভাবান্তর হলো না। উল্টো মনটা একটা অজানা খুশিতে বারংবার দুলে উঠছে। সেটা অবশ্যই প্রিয় মানুষটাকে সারা জীবন নিজের করে পাওয়ার আনন্দ।
আজকের পর থেকে রিদিতা তার বাগদত্তা হয়ে যাবে। ভাবতেই অজানা শিহরণ খেলে যাচ্ছে আরিয়ানের মনে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল এই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি রিদিতার। খান মেনশনের বিশাল বড় সিঁড়ির ধাপগুলো পেরিয়ে সাদা আর গোল্ডেন কালার মিক্স করা আকর্ষণীয় লেহেঙ্গা পরিহিত অবস্থায় নিচে নামছে রিদিতা। তার দুই পাশে আছে 2 জন করে মোট 4 জন মেয়ে। লেটেস্ট মডেলের দামি লেহেঙ্গাটা রিদিতার ফর্সা ও আকর্ষণীয় দেহে খুবই সুন্দর লাগছে। সেখানে ছোট ছোট করে মুক্তা আর ডায়মন্ড বসানো। লেহেঙ্গার পেছনের দিকটা একটু বড় হওয়ায় 2 জন মেয়ে তার ধরে ধরে আনছে। গলায় ডায়মন্ডের বড় ও সুন্দর নেকলেস, কানে আর হাতেও ডায়মন্ডের জুয়েলারি। ব্রাউন কালারের কার্লি করা লম্বা চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা। এই মুহূর্তে রিদিতাকে পুরো একটা প্রিন্সেসের মতোই লাগছে। এদিকে আরিয়ান তো চোখই ফেরাতে পারছে না রিদিতার দিক থেকে। অনুষ্ঠানে সকলে অবাক, বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছে অতি সুন্দরী আর সুদর্শনা মেয়েটিকে। আরিয়ানের পাশ থেকে শান্ত ধীর কণ্ঠে বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।